আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। দুদকের 2 মামলায় শেখ হাসিনা ও জয়সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় সাবেক 3 পুলিশ কর্মকর্তা কারাগারে, অপহরণ গুমের ঘটনায় সাবেক র্যাব কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। মডেল মেঘনা আলমের সাথে বেআইনি কিছু হয়নি বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে বলে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য। মডেল মেঘনা আলমের সাথে বেআইনি কিছু হয়নি বলে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে পুলিশ সহ কয়েকজন আহত, ধাওয়া পাল্টা ধাওয়া। এবং নববর্ষে সাভারে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের উপহার সামগ্রী বিতরণ, দরিদ্রদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা 2টি মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। মঙ্গলবার আদালত দুদকের দেয়া চার্জশিট গ্রহণ করেন। এর মধ্যে এক মামলায় 12 জন ও অন্য মামলায় 17 জনকে আসামি করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় হত্যার পর 6 মরদেহ পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক 3 পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন ঢাকা জেলার বরখাস্ত অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার সাভার সার্কেল মোহাম্মদ শাহিদুল ইসলাম ও ঢাকা উত্তর ডিবি সাবেক পরিদর্শক আরাফাত হোসেন। তারা ট্রাইব্যুনালের অন্য মামলায় গ্রেপ্তার ছিলেন। এদিকে গোলাম মর্তুজা নামে এক ব্যক্তিকে অপহরণ করে 47 দিন গুম রাখার অভিযোগে সাবেক র্যাব কর্মকর্তা এম সোহায়েলকে 18 জুন ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রামে জুলাই আন্দোলনে গুলির ঘটনায় চট্টগ্রামের যুবলীগ নেতা তহিদুল ইসলামকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মডেল মেঘনা আলমের প্রতি বেআইনি কিছু করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী। আইন আছে বলেই বিশেষ আইন ব্যবহার করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এতে সভাপতিত্ব করেন। সংশ্লিষ্ট অন্য উপদেষ্টারা বৈঠকে ছিলেন। চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষ শান্তিপূর্ণভাবে উদযাপন হয়েছে দাবি করে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে, ভবিষ্যতে যেন আর কোনো অঘটন না ঘটে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংস্কার বিষয়ে রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশন। সংস্কার আলোচনা শেষে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম জানিয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই প্রথম সংস্কার বলে মনে করেন তারা। 166টি সুপারিশের মধ্যে 100টির বেশি প্রস্তাবে একমত হলেও প্রধানমন্ত্রীর মেয়াদ, 21 বছরে এমপি ইলেকশন করার সুযোগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিমত পোষণ করেছে দলটি। আমরা মনে করি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হওয়া এই সরকারের দায়িত্ব টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের জন্য ফ্যাসিবাদ সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করা, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার বলে আমরা মনে করি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বেশ কিছু দাবি প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে $2.3 বিলিয়ন ফেডারেল তহবিল স্থগিত করা হয়েছে। হার্ভার্ড কর্তৃপক্ষ বলেছে, ট্রাম্প প্রশাসনের দাবিগুলো বিশ্ববিদ্যালয়টির একাডেমিক স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। ট্রাম্প প্রশাসনের দাবি মানা হলে তা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ একটি রক্ষণশীল সরকারের কাছে হস্তান্তর করার শামিল হতো।
হার্ভার্ডের এমন অবস্থান নেওয়ার কয়েক ঘন্টার মাথায় ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয়টির জন্য $2.3 বিলিয়ন ফেডারেল তহবিল স্থগিত করে। গত 18 মাসে গাজা যুদ্ধ চলার সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ হয়। এতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ ছড়িয়ে পড়ার অভিযোগ করে ট্রাম্প প্রশাসন। এই অভিযোগে গত মাসে হোয়াইট হাউস হার্ভার্ডের $9 বিলিয়ন ফেডারেল চুক্তি ও অনুদান পর্যালোচনা করার কথা বলেছিল। পর্যালোচনার আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি না মানায় $2.3 বিলিয়ন ফেডারেল তহবিল স্থগিত করার কথা জানিয়ে দিয়েছেন ট্রাম্প। রাজধানী সায়েন্স ল্যাব ও আশপাশের এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল 11:15টার দিকে এই সংঘর্ষ হয়। সে সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের শিক্ষার্থী ও পুলিশ সহ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেছেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে দুইটা টিম আমরা ভাগ করে নিয়ে এক পক্ষ ঢাকা কলেজের দিকে চলে গেছে আর আরেক পক্ষ আমরা এখানে নিয়ে আসছি, যেন দুই পক্ষ আর মুখোমুখি না হয়। এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা কলেজে যারা তারা কিন্তু ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেছে এবং সিটি কলেজে যারা তারাও ঢুকে গেছে। কিছু ছিল এরা আস্তে আস্তে আমরা কিন্তু ঢুকাইছি। এখন এই টিচার যারা ছিল তারাও হেল্প করেছে। এখন একেবারে সিচুয়েশন নর্মাল। বাংলা নববর্ষ 1432 উপলক্ষে সাভারে গরিব, অসহায়, দুস্থ এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে উপহার সামগ্রী দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। উপহার পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন এসব অসহায় দরিদ্র মানুষ। দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর পাশে থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আলিম আল রাজির রিপোর্ট। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি বছর জুড়েই দেশব্যাপী অসহায় দুস্থ মানুষের জন্য খাদ্য, চিকিৎসা সহযোগিতা সহ নানা কর্মসূচি করে আসছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও সাভারের গেন্ডাতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতা ও প্রকৃতি জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে অসহায় দুস্থ ও বিশেষ চাহিদা সম্পন্নদের নববর্ষের উপহার হিসেবে হুইলচেয়ার এবং নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। নববর্ষ উপলক্ষে স্যার আমাদেরকে একটু আর্থিক সহযোগিতা করছে, এর জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তো এই উৎসবে হচ্ছে তারা যদি একটু পার্টিসিপেট করতে পারে, আনন্দ করতে পারে, 8-10 জন মানুষের মতো তাদের মনটা একটু ভালো থাকে। আমাদের জন্য আরো বেশি বেশি করে দিতে পারি, আমরা তার জন্য দোয়া করি আল্লাহর কাছে। আজকে ভাই দিনটা আমাদের অনেক ভালো লাগছে হোসেন ভাই, টাকা লাগবে ভাই, আমি দোয়া চাই ভাই হোসেন ভাই। উপহার ও সহায়তা পেয়ে খুশি গরিব, অসহায় ও দুস্থ মানুষ। আমি অনেক খুশি হয়েছি, আপনাকে ধন্যবাদ। খুব আনন্দ পাইছি, আল্লাহর রহমতে আমাকে সম্মান করুন, আমরা খুব খুশি। আল্লাহ পাক জানি এর দেওয়ার মতন সমর্থ আল্লাহ পাক জানি দান করেন। সবাই দেখ পাক এরকমই চাই। এদেরকে নিয়ে আসছে শুভেচ্ছা বিনিময় করার জন্য, এটা খুবই ভালো উদ্যোগ। এর আগে তো অনেকে কষ্ট করলাম, স্যার গাড়ি দেওয়াতে অনেক ভালো লাগলো। মানুষের সহায়তায় এমন উদ্যোগ নিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বাংলা নববর্ষে আমরা কিন্তু সারা বাংলাদেশের লোক সবাই কিন্তু আমরা এই দিনটিকে সেলিব্রেট করি নানাভাবে। এই যে সুবিধা বঞ্চিত যারা, তাদের কিন্তু কোনো কিছু করার উপায় নাই, কিন্তু তাদেরও কিন্তু এটা নববর্ষ, তাদেরও কিন্তু এটা নতুন বছরের একটা দিন, যেটা তারা কিন্তু কোথা দিয়ে আসে কোথা দিয়ে যায় তারা জানেও না, বোঝে না। বিশেষ করে যারা বিশেষ চাহিদা সম্পন্ন, তাদের কিন্তু দুঃখের শেষ নাই, কষ্টের শেষ নাই। তো এই জায়গাটাকে আমরা মনে করি যে এটাকে অ্যাড্রেস করা দরকার। আমরা যারা পারি তারা কিন্তু তাদের পাশে দাঁড়ানো দরকার, এবং এটা খুবই প্রয়োজন। কারণ বাংলাদেশে কিন্তু যাদের পক্ষে কিছু করা সম্ভব তাদেরই কিন্তু এগিয়ে আসা উচিত, এবং একটি সংগঠন অথবা একটি মানুষের পক্ষে কিন্তু এই কাজটি করা সম্ভব না।
যতক্ষণ না আমরা সবাই এগিয়ে আসব। সে কারণেই আমি মনে করি আমাদের সবারই এই ব্যাপারে রেসপন্সিবিলিটি আছে, এবং কেউ ভালো থাকবে, খাবে এবং অন্যরা মানবেতর জীবনযাপন করবে, এটা কিন্তু কখনোই কাম্য নয়, এবং এই জায়গাটিকে আমাদের কিন্তু অ্যাড্রেস করতে হবে। আগামীতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। আলিম আল রাজি, চ্যানেল আই, সাভার, ঢাকা। হল খুলে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। সোমবার সারা রাত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটান তারা। এর আগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভায় সকল শিক্ষা কার্যক্রম ৪ মে শুরু এবং আবাসিক হল ২রা মে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এছাড়া গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। কুয়েটের পাবলিক রিলেশনস অফিসার শাহিদুজ্জামান শেখ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে শিক্ষার্থীরা সিন্ডিকেট সভার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এখনই হল খুলে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ২১ কোটি টাকা আর্থিক অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, ক্রিকেট বোর্ডের কাছে কাগজপত্র চাওয়া হয়েছে। নথিপত্র পর্যালোচনা করলে অনিয়ম ও দুর্নীতিগুলো নিশ্চিত করে বলা যাবে। আগে টিম সিলেকশন বা তাদের আবেদনের জন্য ফি নির্ধারণ ছিল ৫ লক্ষ টাকা। তখন ২ অথবা ৩টা টিম এখানে শুধুমাত্র আবেদন করত, তা থেকেই তারা বাছাই করত ২টা অথবা একটা টিম এরকম। এবছর দেখা গেছে যে আপনার ফি যখন ১ লক্ষ টাকা করে দিল, তখন ৬০টা ক্লাব হচ্ছে অ্যাপ্লাই করেছে। এখন আমাদের কথা হলো যে কেন আগের বছরগুলোতে ২টা বা ৩টা টিম অ্যাপ্লাই করতো ক্লাব কোয়ালিফাইং এর জন্য, আর এখন কেন একসাথে মানে ৬০টা টিম অ্যাপ্লাই করেছে? এটা হয়তোবা কিছু কারণ আছে, আমরা ডকুমেন্টস কালেক্ট করেছি যে এখানে ব্যক্তিগত কোনো প্রভাব ছিল কিনা, বা হয়তোবা থাকতে পারে বোর্ডের কোনো প্রভাব ছিল কিনা এই 3rd ডিভিশন কোয়ালিফাইং এর যে সিলেকশন প্রক্রিয়ায়। সংবাদের রিপোর্ট জেনেছি বিরতির পর আবারও আমন্ত্র। চট্টগ্রামে দিন দিন বেড়ে চলছে কিডনি রোগীর সংখ্যা। ব্যয়বহুল এই রোগের চিকিৎসায় হিমশিম খাচ্ছেন দরিদ্র রোগীরা। এই পরিস্থিতিতে চট্টগ্রামে প্রথমবারের মতো কিডনি ফাউন্ডেশন হাসপাতালে কিডনি প্রতিস্থাপন অপারেশন থিয়েটার এবং ২৫ শয্যার ডায়ালাইসিস ফ্লোর চালু করা হয়েছে। চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের ক্যামেরায় চৌধুরী ফরিদের রিপোর্ট। চট্টগ্রাম শহরে জাকির হোসেন সড়কে ১.25 একর জমিতে কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রাথমিক শুরু হয়। ১১০০-র বেশি আজীবন সদস্য এবং বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক এবং যন্ত্রপাতি সহায়তায় বর্তমানে ৫তলা ভবনের স্থাপনাটি হাসপাতালে রূপ নিয়েছে। মানুষের উপকারের জন্য যে কোনো কাজ করলে আল্লাহ নবী বলছেন আল্লাহ তার রিজিক বাড়াই দেবেন। 15টা মেশিন চেয়ে ইন্টারন্যাশনাল বোর্ড মিটিং আছে আমাদের, সেখান থেকে পাশ করে আনার চেষ্টা করতেছি। 200 যেন ডায়ালাইসিসে কিডনি হাসপাতালে করা যায় সেই প্রত্যাশা আমাদের থাকবে। রোগীদের সেবা প্রদান করা থেকে ডাক্তার নার্সদের যে তাদের যে একাগ্রতা এবং তাদের যে ডিউটি, এটা যেন সবাই সঠিকভাবে পালন করে। উদ্যোক্তারা জানান, আগামীতে চট্টগ্রাম কিডনি হাসপাতালকে একটি আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। এটা দিয়ে আমাদের যাত্রা শুরু, আমাদের উপর মানুষের আস্থা আসবে। পিছিয়ে আমরা 300 বেড একটা হাসপাতাল ডাচ আর্কিটেক্ট দিয়ে করে নিয়েছি, সেটা সিডির অ্যাপ্রুভাল প্ল্যান আছে। দোরগোড়ায় যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার সবসময় আমরা পোষণ করেছি, এতে করে যারা কিডনি রোগী তাদের জন্য কিছুটা হলেও এই হসপিটালটি অনেক অবদান রাখতে পারবে বলে আমি মনে করি। কিডনি অপারেশন থিয়েটার এবং ডায়ালাইসিস ফ্লোর উদ্বোধনের দিনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের 5টি ডায়ালাইসিস যন্ত্র ও বেড দেওয়ার প্রতিশ্রুতি দেন।
চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। মানিকগঞ্জ সদর থানার হাটিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 10টার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আসরের পর বনপাড়িল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। কানাডার সাসকাচুয়ান প্রদেশের সাসকাচুয়ানের বর্নিল আয়োজনে বাংলা নতুন বছর 1432 বরণ উৎসব হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সাসকাচুয়ানের প্রবাসী বাংলাদেশিরা এই উৎসবে অংশ নিয়ে বর্ষবরণে মেতে ওঠেন। সাসকাচুয়ানের বেথেলহেম ক্যাথলিক স্কুলে সন্ধ্যা 6টায় বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়। শোভাযাত্রায় বাংলার চিরচেনা সাংস্কৃতিক বিভিন্ন দিক তুলে ধরা হয়। 500-এরও বেশি বাংলাদেশির পদচারণায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। খাবার সহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে মেলা বসে সেখানে। বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাসকাচুয়ানের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যায় সাসকাচুয়ানের মেয়র সিনথিয়া মেরি ব্লক, পুলিশ চিফ ক্যাম ম্যাকব্রিড ও কমিউনিটির সভাপতি খান আরিফ ওয়াহিদ বক্তৃতা করেন। হামাসকে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর, তবে নিরস্ত্রীকরণের শর্ত দেয়ায় ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। তারা জানিয়েছে গাজায় ইসরায়েলের হামলা বন্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সৈন্য প্রত্যাহারের শর্তে যুদ্ধবিরতি হতে পারে। অন্যদিকে গাজায় সোমবার ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও 40 জন। এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা 54,000 ছাড়িয়েছে। ইসরায়েলি বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার আল আহলি হাসপাতাল। হাসপাতালে হামলার প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান নিরীহ গাজাবাসীর ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরো ধানের রেকর্ড পরিমাণ ফলনের আশা করছেন যশোরের চাষিরা। ইতিমধ্যে জেলার বিস্তীর্ণ মাঠে ধান কাটা শুরু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কবলে না পড়লে কৃষক নির্বিঘ্নে ক্ষেতের ধান ঘরে তুলতে পারবেন বলে জানিয়েছে কৃষি বিভাগ। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। গত কয়েক বছর ধরে যশোরের আমন ও বোরো মৌসুমের উৎপাদনের ভরা মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে ফলনের ব্যাঘাত ঘটে আসছে। তবে এবছর ধান আবাদের জন্য আবহাওয়া অনুকূল পরিবেশ থাকায় বিস্তীর্ণ মাঠে ধানের ফলের ব্যাপক আশা করছেন কৃষক। আপাতত ভালো আছে, কোনো ওষুধ পানি ব্যবহার করিনি, এই অবস্থায় চলছে। এবছর পোকা মাকড়ও একটু কম, ধানের ফসলও ভালো, রোগব্যাধিও কম, দেখতে সুন্দর। মানে ধান এই বছরই মানে ফলন ভালো হবে আশা করা যায়, আর ধানও ভালো। তবে সার, কীটনাশক, শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় এবছর বোরো আবাদে খরচ বেড়েছে। সার মাটির দাম বেশি হলেও আমরা টাকার দিকে তাকাইনি, আমরা পর্যাপ্ত পরিমাণ খরচ করেছি, বেশি দামে কিনেছি। এখন আমরা আশা করতেছি এই আবহাওয়া যদি এই অবস্থায় থাকে, যদি কোনো প্রকার প্রাকৃতিক আবহাওয়া দুর্যোগ না হয়, তা আমাদের ধানের বাম্পার ফলন হবে। আমার বয়সে আমি এরকম ধান হইতে দেখি নাই, তো এবছর খুবই ভালো হয়েছে। যদি একটু সার মাটির দাম কম হইতো তাইলে আমাদের চাষিদের জন্য একটু ভালো হইতো। সেচের দাম যদি একটু কম হইতো তাইলে আরো একটু ভালো হইতো। সময় মতো ধান কেটে ঘরে তোলার পরামর্শ কৃষি বিভাগের। আবহাওয়া অনুকূলে ছিল, আমরা সার্বক্ষণিক কৃষকের পাশে ছিলাম যাতে কোনো ধরনের রোগ এবং পোকামাকড়ের আক্রমণ না ঘটে। আমরা সফল হয়েছি। কৃষকের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে উৎপাদনে সহযোগিতা করে যাচ্ছি। কৃষকের গোলায় ওঠা না পর্যন্ত আমরা কৃষকের পাশে থাকবো। চলতি মৌসুমে যশোর জেলায় 1,57,510 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। অব্যাহত পাহাড় কাটা আর বনভূমি উজাড় করে কক্সবাজারে গড়ে তোলা হয়েছে জনবসতি। নির্মাণ করা হচ্ছে বসতবাড়ি সহ নানা স্থাপনা। হুমকিতে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য। এতে উদ্বেগ জানিয়েছেন পরিবেশবিদরা। স্থানীয়দের অভিযোগ, পরিবেশ বিধ্বংসী এই কর্মকাণ্ডে জড়িত রোহিঙ্গা জনগোষ্ঠী। তবে পাহাড় কাটা ও বনভূমি দখল রোধে নিয়মিত অভিযানের পাশাপাশি প্রয়োজনীয় উদ্যোগের কথা জানিয়েছে জেলা প্রশাসন। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। এই যেন প্রাণ প্রকৃতি ধ্বংসের মহাযজ্ঞ। নির্বিচারে চলছে পাহাড় কাটা আর বনভূমি উজাড়। পাহাড় কেটে গড়ে তোলা হচ্ছে নতুন জনবসতি। এতে বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি। পরিবেশ বিরোধী এমন কর্মকাণ্ডে রোহিঙ্গাদের সম্পৃক্ততার দাবি করছেন স্থানীয়রা।
এই রোহিঙ্গার কিন্তু পাহাড় কাটার পাশাপাশি বিভিন্ন যে আইন শৃঙ্খলার যে অবনতি হয় এরকম কার্যকলাপও ওনারা করতেছে। ক্রমাগত বনভূমি ধ্বংসে বিলুপ্তির পথে বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদ ভারসাম্যহীন হয়ে পড়ছে পরিবেশ প্রতিবেশ। এখানে বন বিভাগ রয়েছে, এখানে পরিবেশ অধিদপ্তর রয়েছে, সংশ্লিষ্ট প্রশাসন রয়েছে। আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু তাদের দৃষ্টি আকর্ষণ করার পরও তারা কোনোভাবেই এই বন রক্ষার জন্য, এই পাহাড় রক্ষার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। নিয়মিত অভিযানে পাহাড় কাটা ও বন দখলের ঘটনা কমেছে বলে দাবি জেলা প্রশাসকের। আমাদের উপজেলা নির্বাহী অফিসারগণ এবং সরকারি কমিশনার সহ জেলা প্রশাসনিক কার্যালয়ের যে কর্মকর্তাবৃন্দ আছেন, উন্নয়ন তারা দিনের রাত্রে বিভিন্ন সময় অভিযান করছে। বন বিভাগের তথ্য মতে কক্সবাজারে 2,60,000 একর বনভূমির মধ্যে প্রায় 46,000 একরই বেদখল। পরিবেশগত সংকট মোকাবেলায় পাহাড় কাটা বন্ধ সহ বনভূমি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ পরিবেশবিদদের। কক্সবাজার শহরে এভাবে দিনে দুপুরে পাহাড় কেটে সাবাড় করা হচ্ছে, এতে করে পরিবেশ প্রকৃতি ধ্বংস হচ্ছে। কিন্তু এইসব অবস্থা দেখে মনে হচ্ছে এখানে দেখার কোনো দায়িত্বশীল কেউ নেই। পরিবেশ প্রকৃতি রক্ষায় এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলছেন পরিবেশবিদরা। কক্সবাজার শহরের পাহাড়তলি থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, শিশুদের সার্বিক কল্যাণ সরকারের অন্যতম লক্ষ্য, যা পূরণে আইসিবিসি প্রকল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে সুরক্ষিত পরিবেশে শিশুদের নির্ভয়ে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করা হচ্ছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিআইপিআরবির উপনির্বাহী পরিচালক ডক্টর আমিনুর রহমান। নীতি নির্ধারক প্রতিনিধি, পানিতে ডোবা প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়নকারী প্রকল্পের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও শিশুদের জন্য কাজ করা দেশি ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থার প্রতিনিধিরা সেমিনারে অংশ নেন। আমরা সংখ্যাগরিষ্ঠ, তাই আমরা সংখ্যা লঘুদের প্রতি অনেক বেশি সচেতন হব, সংবেদনশীল হব, তাদের পাশে দাঁড়াবো, তাদেরকে সাথে নিয়ে এগোবো। তারা পিছনে পড়ে গেলে হাত ধরে তাদেরকে তুলে নিয়ে এগোবো। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দুদকের 2 মামলায় শেখ হাসিনা ও জয়সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় সাবেক 3 পুলিশ কর্মকর্তা কারাগারে, অপহরণ গুমের ঘটনায় সাবেক র্যাব কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। মডেল মেঘনা আলমের সাথে বেআইনি কিছু হয়নি বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে বলে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য। ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে পুলিশ সহ কয়েকজন আহত, ধাওয়া পাল্টা ধাওয়া। এবং নববর্ষে সাভারে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের উপহার সামগ্রী বিতরণ, দরিদ্রদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান। দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।